সারা বাংলাদেশ আবার শেখ হাসিনার জ্বরে কাঁপছে। মানে এটা ইতিবাচক নয়, শেখ হাসিনার ভয়ে কাঁপছে। সাম্প্রতিক সময় তিনি একটি ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে এবং অনেকটা হুমকির স্বরে ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। এবং তিনি সরকারকে দুটো কথা বলেছেন। প্রথম হলো যে আমাকে যে বিমানে করে বা প্লেনে করে এই দিল্লিতে পাঠানো হয়েছে সেই বিমান পাঠান, আমি এক্ষণ চলে আসব। নাম্বার 1, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং যারা বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন তাদের গালের উপর রীতিমতো চপেটাঘাত। যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, তাহলে সেই প্লেনটা পাঠান। এখানে সাহস, শক্তি এবং সামর্থ্য, তাহলে সেই প্লেনটা পাঠান, আমি সেই প্লেনে চলে আসব। একেবারে বাংলা কথা। 2 নম্বর, আমি আসতেছি, জেলখানা রেডি করেন। আমাকে কোথায় রাখবেন? জেলখানা রেডি করেন, আর আমাকে যে ফাঁসি দেবেন সেই মঞ্চটাও রেডি করেন। এইরকম থ্রেট বিদেশে বসে বা জেলখানাতে বসে কোনো রাজনৈতিক নেতা দিয়েছেন আমি আসলে শুনিনি। অনেক বড় বড় নেতা এই মুহূর্তে জেলখানাতে আছেন। মায়ানমারের অং সান সু চি আছেন, ইমরান খান আছেন, মাদুরো আছেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে প্রবাসে আছেন। এমনকি শেখ হাসিনার চাইতেও বড় বড় এবং বিখ্যাত মানুষগুলো, যাদের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বিরাট, যাকে বলে হয়, গ্রিন সিগন্যাল রয়েছে। যেমন ধরুন দালাই লামা, ভারতের রাষ্ট্রীয় মেহমান রূপে দালাই লামা দীর্ঘদিন ধরে আছেন তিব্বতের ধর্মগুরু, এবং যার উপর আমেরিকার একটা প্রচন্ড গ্রিন সিগন্যাল রয়েছে। হি ক্যান ফ্লাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট। আমেরিকা তাকে এই সুযোগটা দিয়েছে, কিন্তু চীন পছন্দ করছে না। এত ক্ষমতা নিয়েও দালাই লামা কোনোদিন শেখ হাসিনার মতো এভাবে কথা বলেননি। এর বাইরে বহু মানুষ এক্সাইলে ছিলেন বা এখনো আছে। যেমন রেজা শাহ পাহলভির সন্তান এখন আমেরিকাতে আছেন। তারপর রাশিয়াতে আছেন বাশার আল আসাদ। পলিটিক্যাল লিগেসি, রাষ্ট্র ক্ষমতা এবং পিছনে যদি পিছনে যাকে বলা হয় ব্যাকবোন যদি বলেন, বা পিছনে যারা তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেই দিক থেকে বাশার আল আসাদ এখন এই পৃথিবীর সবচেয়ে অন এক্সাইল, বিদেশে আছেন সবচেয়ে শক্তিশালী মানুষ, যেখানে পুতিনের মতো মানুষ তার সঙ্গে আছেন। রাশিয়ার মতো জায়গাতে তিনি নিরাপদ আছেন, এবং এখনো পর্যন্ত তার অস্ত্রধারী 50,000 সৈন্য এবং গেরিলা প্রস্তুত অবস্থায় সিরিয়াতে আছে, 50,000। এবং এদের সাপ্লাই অ্যান্ড চেইন, মানে এদের আর্মস এবং রসদ দেওয়ার জন্য রাশিয়া, তুরস্ক সবাই 2 পায়ে দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে। আরব বিশ্বের একটা বিরাট অংশ, বিশেষ করে ইরান, পরিপূর্ণভাবে 100% লজিস্টিক সাপোর্ট দিয়ে এই 50,000 অস্ত্রধারী যারা বাশার আল আসাদের সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের একটা বিরাট অংশ এখন গেরিলা হয়ে আছে। এরপরেও একটা টু শব্দ আসাদের শুনছেন এখন পর্যন্ত, এরকম একটা কথা, আমি আসতেছি, আমি আসবো 6 মাসের মধ্যে। এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তিনি হয়তো পাগল হয়ে গেছেন, অথবা তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মাটি তাকে ডাকছে, তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য, তার প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, কাজেই এখন একটু ধাক্কা দিলে হয়ে যাবে, এরকম তার একটা ধারণা হতে পারে। এবং তিনি এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে যে কজন রাজনীতিবিদকে আমি দেখেছি, ধরুন এরশাদ সাহেবকে দেখেছি, মধুতে আহমেদকে দেখেছি, তারপর মিজানুর রহমান চৌধুরী সাহেবকে দেখেছি, বেগম জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, মানে অন্ততপক্ষে আমি ইনক্লুডিং মতিয়া চৌধুরী সহ
150 থেকে 200 যাদের প্রথম পরিচয় ছিল তারা লেখাপড়া করতেন, প্রচুর বই পড়তেন এবং লিখতেন। তো সেই দিক থেকে শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি এই যাদের নাম বললাম তার সমসাময়িক সবার চাইতে বেশি পড়াশোনা করেছেন। মানে তার এডুকেশন কোয়ালিফিকেশন, ভালো ছাত্রত্ব, এগুলো ডাজ নট ম্যাটার, কিন্তু একটা বিষয় জানার জন্য, বোঝার জন্য যে মেহনত করা দরকার, পড়াশোনা করা দরকার, সেটা এই যে তার সমসাময়িক কোন নেতা বলতে পারবে না। শেখ হাসিনার সাথে বেশি লেখাপড়া করেছেন, মানে বই পড়েছেন। এবং অবাক করার ব্যাপার হলো এগুলো আবার পড়ে তিনি ডায়েরি মেনটেন করতেন এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন অনেকের সঙ্গে। এর মধ্যে গল্প আছে, উপন্যাস আছে, সিনেমা আছে, রাজনীতির বই আছে, সংবিধান আছে, পার্লামেন্টারি প্রসিডিংস আছে, এরকম নানা জিনিস তিনি পড়তেন, ইতিহাসের ছাত্র হিসেবে পড়তেন। এই কারণে যারা লেখাপড়া করে, বুদ্ধিমান, তিনি তাদেরকে চিনেন এবং চিনতে পারেন। এটা সে বলমাত্র বাংলায় নয়, কলকাতায় যারা এরকম আছে, দিল্লিতে যারা আছে, এদের একটা বিরাট চ্যানেল শেখ হাসিনার মধ্যে একটা সে নিউক্লিয়াসের মতো গড়ে তুলেছে। তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ধরেন ক্লাসমেট কবি এই যে নির্মলেন্দু গুণ, বেবি মওদুদ, সাংবাদিক বেবি মওদুদ তার ঘনিষ্ঠ বন্ধু। এরকম অসংখ্য, মানে পেশায় প্রফেশনে আছেন অসংখ্য মানুষ তার ক্লাসমেট, বন্ধু। এমনকি এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ জানাম, এরাও কিন্তু তার ব্যক্তিগত বন্ধু। সম্পর্ক হয়তো ভালো না, কিন্তু তারা সমপর্যায়ের এবং একটা সময় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা তার এই যে এক্সাইল, ভারতে যে অবস্থান, এটাকে নিজেকে তিনি তুলনা করছেন শের শাহের মতো। শের শাহের একটা দীর্ঘ সময় তাকে পালিয়ে থাকতে হয়েছে, নিজের মানে সৎ মায়ের অত্যাচারে তাকে তার বাবার কাছ থেকে পালিয়ে থাকতে হয়েছে। আবার তিনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে তাকে পালাতে হয়েছে। আবার তিনি যখন যুদ্ধ করেছেন, মানে তার জীবনের 90% সময় তিনি পালিয়ে থেকেছেন। আর মাত্র সেই 90% সময়ের মধ্যে 10% সময় তিনি যে শাসন ক্ষমতায় ছিলেন, এই শাসন ক্ষমতার অলমোস্ট 20 ইয়ার্স হলো তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নর, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক, আর মাত্র 4.5 বছর বা 4 বছরের মতো সময় বা 5 বছর তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। তাহলে চিন্তা করুন, দিল্লির সিংহাসনে তার যে অ্যাচিভমেন্ট, এটা তার জীবনের মাত্র মানে 2 or 3%। সেই 2 or 3%-এ তিনি যে সফলতা অর্জন করেছেন, এই পৃথিবীতে ওই জায়গার কেউ স্পর্শ করতে পারবে না। ইটস টোটালি ডিফারেন্ট। তার সাথে অনেক বড় শাসক আছেন, ব্যতিক্রম, কিন্তু শেরশাহ যা করে গেছেন সেটা আর কেউ করতে পারেন নাই। আমি নিশ্চিত শেখ হাসিনা বসে বসে এই শেরশাহের গেরিলা যুদ্ধ এবং এই শেরশাহ কিভাবে আফজাল খাঁ, হুমায়ুন, এদের জীবন তছনছ করে দিয়েছিল, কি কৌশলে, সেই কৌশলটা তিনি আগেও পড়েছেন এবং এখন আবার বারবার তিনি সেটা পড়ছেন। এবং সেটা পড়ে তিনি বাংলাদেশে ফিরে আসার, 6 মাসের মধ্যে ফিরে আসার যে হুমকি দিচ্ছেন, এই হুমকিতে বাংলাদেশের যথেষ্ট আতঙ্কের তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। এখন বক্তব্য হলো যে আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছি বা সে পালিয়ে গেছে, তাকে এত ভয় পাবো কেন? তার তো ফিরে আসার কি সম্ভাবনা আছে? মানে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের সব লোক পালিয়ে আছে, তারা পরাজিত হয়েছে, অবদমিত হয়েছে, এখনো ভয় পাবো কেন? এই ব্যাপারে ছোট্ট দুটো কাহিনী বলে আপনাদেরকে জাস্ট আজকের এই ভিডিওটা শেষ করব। ভয় এমন একটা ব্যাপার যে আপনি একবার যদি কাউকে ভয় পান, সেই লোকটা মরে গেল, তার লাশ দেখলে আপনার ভয় লাগবে। এবং তার কবরের কাছে যেতেও, আপনি যদি কাউকে খুব বেশি ভয় পেতেন, তার কবরের কাছে যেতেও আপনার হাত পা থরথর করে কাঁপবে। পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন তৈমুর লং। তিনি মরে গেছেন। মরে যাওয়ার পর তিনি লিখে গেছেন তার কবরের গায়ে, আমার এই কবরের ধারে কাছে কেউ আসবে না, এই কবর খোঁড়ার কেউ চেষ্টা করবে না। যদি পৃথিবীর কোনো দাম্ভিক কেউ চেষ্টা করে, পৃথিবীতে ভূমিকম্প হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। আরে ভালো কথা, 1000 বছর ধরে বা 100 বছর ধরে, শত শত বছর ধরে তার কবরের ধারে কাছে কেউ কবর খোঁড়ার জন্য চেষ্টা করেনি। কিন্তু কমিউনিস্ট জমানাতে, সম্ভবত স্ট্যালিনের আমলে,
যে সোভিয়েত আর্কিওলজির যারা ধর্মকর্ম বিশ্বাস করতেন না, তারা স্ট্যালিনের নির্দেশ, এখানে স্ট্যালিন হতে পারে বা ক্রুশেভ হতে পারে, দুজনের একজন, তারা করলো কি এই কবর খোঁড়ার চেষ্টা করলো। তো কবর যখন তারা খোঁড়ার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে পুরো সোভিয়েত ইউনিয়নে মারাত্মক ভূমিকম্প তৈরি হলো। এটা অলৌকিক হতে পারে, এটা কাকতালি হতে পারে, কিন্তু পুরো প্রশাসন তছনছ হয়ে গেল এবং কবর খোঁড়া বন্ধ। এখন পর্যন্ত তৈমুর আলমের কবরের কাছে কেউ যায়নি। বোঝার চেষ্টা করুন যে এটা হলো মানুষের ভয়। আচ্ছা, এখনো দেখেন মানে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ আছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহ আছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মানে তাকে বলা হয় গরম পীর। তিনি রাগ হয়ে অভিশাপ দিয়ে অনেক মানুষের জীবন শেষ করে দিয়েছেন। তো এটা মানুষ বিশ্বাস করে, ফলে যত ঢিলা ঢালা ভাবে শাহজালালের মাজারে যায়, কেউ শাহপরানের মাজারে ওইভাবে ঢিলা ঢালা যায় না। অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পাহাড়ের উপরে যায় এবং ওইভাবে এখনো তার মাজারকে মানুষ ভয় পায়। এই বাংলাদেশে এই দুটো ঘটনা। এরপরে যদি আপনি ধরেন সাপ, আপনি সাপকে খুব ভয় পান, একটা সাপ মরে গেছে আপনি জানেন কনফার্ম, আপনি তার লেজটা ধরতে পারবেন? একবার একটু চিন্তা করেন তো। অথবা ধরেন সাপের লেজের কথা বাদ দেন, সাপ যে খোলস যেটা ছেড়ে যায়, ওইরকম একটা খোলস আপনাকে যদি বলা হয় আপনার গলায় পেঁচিয়ে আপনি একটু হাঁটবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সেন্সলেস হয়ে যাবে। আপনার বাবা দাদা অনেকে ধরেন যৌবনে খুব শাসন করতেন, আপনি ভয়ে থরথর করে কাঁপতেন। এই বুড়া বিছানায় শুয়ে আছে, বিছানায় পায়খানা পেশাব করছে, কিন্তু তার ব্রেন ঠিক আছে, মানে সে অসহায় হয়ে যায় না, ব্রেন ঠিক আছে, কিন্তু সে প্যারালাইজড হয়ে গেছে। আপনি বয়স হওয়ার পরও তার ধারের কাছে যেতে পারবেন না, ধমক দিলে আপনার তখন হাত পা থরথর করে কাঁপবে। হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটকে এরকম কিছু খেপাটে যে বৃদ্ধ, আজ রবিবার নাটকে আপনি দেখবেন আবুল হায়াত এবং অন্যান্য যারা আছে তাদের যে বাবা হিসেবে অভিনয় করেন আবুল খায়ের, একের জাস্ট অ্যাডজাক্ট ওই দৃশ্য এই সমাজে ঘটে। তো সেই কারণে 17 বছরে শেখ হাসিনা যে লিগেসি তৈরি করেছে ক্ষমতায় থেকে, আর এরশাদ জমানতে বিরোধী দলে থেকে যে লিগেসি তৈরি করেছে, তো এর ফলে তাকে যারা চিনেন সবাই তাকে জমের মতো ভয় পান। একজন সংসদ সদস্য হুইপ আমার মানে ঘনিষ্ঠ বন্ধু, তো সে আমাকে বলতেছিল যে আমার শেখ হাসিনাকে দেখলে খুব ভয় লাগে। আমি বলি কেন? তুমি দেখছো তার সাদা চোখ, বিলাই চোখ, ক্যাশ চাই, ওই চোখের দিকে তাকালে আমি থরথর করে কাঁপি। আমি বললাম যে সেটা তো বুঝলাম, কারণটা কি? আমি যখন মানে ছাত্রলীগ করতাম, নেতা ছিল খুব বড় নেতা, নিজের হাতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে গুলাগুলি করার জন্য গুলি কিনে দিয়েছে, যা অস্ত্র কিনে নেয়, ফাটাই দিয়ে ওদেরকে। 80-র দশকে এরশাদ জমাতে আগে গুলি কর, ফাটা, বোমা কেনার জন্য সে নিজের হাতে দিয়েছে। এরপরে এই যে ধরেন কর্নেল ফারুক যাদেরকে এই যে তার পিতার হত্যাকারী রূপে ধরেছে, এখন তো অনেকে বলছে যে সে নিজের হাতে জবাই করেছে, সত্য মিথ্যা জানি না। তো বোঝার চেষ্টা করুন যে ধরে তার যারা পিতার হত্যাকারী তাদেরকে নাকি তিনি নিজের হাতে জবাই করেছেন। ধরেন ডাহা মিথ্যা, কিন্তু কথাটা তো প্রচারিত হয়ে গেছে, তাহলে তার সম্পর্কে আপনি ভয় পাবেন না কেন? কিন্তু একটা জিনিস একেবারে সত্য, সেটা হলো কর্নেল ফারুক, তাকে যখন ধরা হলো ডিবি অফিসে বা সিআইডি অফিসে তার ইন্টারোগেশন চলছে, পেপারে আসলো যে সে ওখানে শ্যাম্পেন চেয়েছে, স্যান্ডউইচ চেয়েছে, এবং শ্যাম্পেন এবং স্যান্ডউইচ ছাড়া সে কিছু খাবে না। এটা প্রধানমন্ত্রী কানে গেল, শেখ হাসিনার কানে গেল, সে তেলে বেগুনে জ্বলে সে বলল যে কিসের শ্যাম্পেন, কিসের পিঠা, ওকে। এবং এখন সে লোক পাঠালো, বলে যে ওর সামনে পিটাবি আর টেলিফোনে আমাকে ওর চিৎকার হাওমা করে কান্না আমাকে শোনাবি। এবং সেটা হয়েছে। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা হঠাৎ করে বলতেছে 6 মাসে চলে আসবে। তাহলে বলেন তো, যারা জানে এই ঘটনাগুলো তারা কেন ভয় পাবে না? ওই যে সুরেন্দ্র সেন গুপ্তের সেই কথা, বাঘে ধরলে বাঘে ছেড়ে দেয় অনেক সময়, শেখ হাসিনা ধরলে কখনো ছাড়ে না। এটা বুঝেন না? এই কারণে দেখেন এই যে সে যাই বলছে না কেন, সবকিছুতেই
সংবাদ শিরোনাম হচ্ছে, সবকিছুতেই একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে। লোকজন বলছে যে কি হলো, এটা কি কি বুড়ো হবে না, এ কি মরবে না, এ খালি আমাদেরকে ভয় দেখায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত। কি করে বাংলাদেশে মির্জাফর পয়দা হয়, কি করে এই দেশের মধ্যে বেঈমান মুনাফিক তৈরি হয় যারা এদেশের মা বোনকে কখনো পাকিস্তানিদের হাতে তুলে দেয়, কখনো এদেশের শিশুদেরকে তারা বন্দি করে হাত পা কেটে সেই পৃথিবীর যে দাস ব্যবসায়ীগুলো রয়েছে, সেটা ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ, এরকম কি এই যে যাদেরকে বলা হয় যে সেই ভাস্কর পণ্ডিত, বিখ্যাত ডাকাত বর্গী, সেই বর্গী তাদেরকে সে বিক্রি করে দিত। এই আমাদের দেশের দেয়ার আর ম্যানি ম্যানি এজেন্ট। এখন আমাদের দেশের বহু মানুষ আছে যারা আদম পাচারের সাথে জড়িত। এদেশের অনেক শিশুদেরকে তারা পাচার করে। কেউ হলো এই শিশুদেরকে নিয়ে যৌনদাস বানায়, যৌনদাসী বানায়। কেউ আবার এই শিশুদের কিডনি, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, রগ, বিভিন্ন জিনিস সেগুলো কুচি কুচি করে কেটে বিদেশের বিভিন্ন যারা এই মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসা বাণিজ্য করে কালোবাজারে, তাদের কাছে বিক্রি করে। আমাদের এই ঢাকা শহরে তো অনেক যাকে বলা হয় নৃশংস গ্রুপ রয়েছে যারা এই বিভিন্ন জায়গা থেকে শিশুদেরকে অপহরণ করে তাদের অনেককে তারা খাসি বানিয়ে ফেলে, মানে হিজড়া বানিয়ে ফেলে, হাত পা ভেঙে অপারেশন করে। আপনি কি দেখবেন যে অনেক লোক একেবারে 4টা হাত পা নেই, হাতের গোড়া থেকে কাটা, 2 হাতের গোড়া থেকে কাটা, 2 পায়ের গোড়া থেকে কাটা। জাস্ট এই ভিক্ষা করছে দেখলে আপনার মনে হবে কিছু উপকার করি, কিন্তু কিভাবে এটা হলো সে আপনি জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। ওকে ওইভাবেই তৈরি করা হয়েছে এবং এটার একটা বিরাট গ্যাং আছে এই শহরে, যারা এই ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে অপরাধ জগতের একটা বিরাট গ্রুপ তৈরি করে ফেলেছে। এই যে যারা আমাদের তৃতীয় লিঙ্গ আমরা যাদেরকে বলি, তাদেরকে কেন্দ্র করে একটা এই আমাদের মতো লোকদের একটা বিরাট গ্যাং রয়েছে। ভদ্রবেশী হয়তো দেখবেন যে ধর্মকর্ম করে, কিন্তু তাদের কাজই হলো এরকম তৃতীয় লিঙ্গের লোক তৈরি করা, লালন করা, পালন করা, তাদের মাধ্যমে সন্ত্রাস তৈরি করে একটা অপরাধ জগৎ গড়ে তোলে। এই মানুষগুলো একেবারে সবাই আমাদের সমাজে বসবাস করা এক শ্রেণীর দুর্বৃত্ত। আর এই দুর্বৃত্তদের মধ্যে যাদের রাজনৈতিক ক্ষমতার বেশি, যাদের রাজনৈতিক কোয়ালিটি রয়েছে, রাজনীতির যাকে বলা হয় নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি রয়েছে, বাট ইন এ ব্যাড সেন্স। নেতৃত্বের দুটো রয়েছে, একটা ইতিবাচক আর একটা হলো নেতিবাচক। যুদ্ধের ময়দানে মোহনলাল যেভাবে আছে, মির্জাফরও তো আছে, মীর মদন যেভাবে আছে, শিমফ্রে যেভাবে আছে, ওইভাবে বেঈমান মুনাফেক আর অনেক জেনারেল আপনার হাতে থাকবে। মীর মদন, মীর কাসিম, এরাও কিন্তু অনেক বড় বেঈমান ছিলেন মুক্তিযুদ্ধের, এই মানে পলাশির যুদ্ধের ইতিহাসে মীর কাসিম। তো যাই হোক, এনিওয়ে, আমাদের এই বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব বিভিন্ন সময় কখনো আমেরিকার কাছে, কখনো রাশিয়ার কাছে, কখনো চীনের কাছে, কখনো ভারতের কাছে এইভাবে বস্তা বন্দি করে এই বাংলাদেশের হাত পা লুলা করে, বাংলাদেশকে পঙ্গু করে, বাংলাদেশের একেবারে সর্বস্ব লুট করে এটিকে একটা জড় পদার্থ বানিয়ে, মূল্যহীন একটা জিনিস বানিয়ে বস্তায় ভরে এই বাংলার অনেক কুলাঙ্গার রয়েছে, যে কুলাঙ্গাররা ব্যাগ ভর্তি করে নিয়ে দিল্লিতে ঘুরে বেড়ায়। এখনো আগেও 1000 বছরের ইতিহাসে ঘুরে বেড়ায়, কিনো কিনো কিনো। অনেকে এই যে নব্য শক্তি, এখানে দিল্লি আমাদের কাছে পুরনো শক্তি 1000 বছরের, তারপরে শক্তি হিসেবে ধরুন আসলো লন্ডন, মানে ইংল্যান্ড, সেখানেও এরকম আমাদের দালাল ফড়িয়ার অভাব হয়নি। এরপর আমরা বিক্রি করেছি জাপানের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের এই বাংলা।
ভারতের কাছে বিক্রি করেছি, পাকিস্তানের কাছে বিক্রি করেছি, জাপানের কাছে বিক্রি করেছি, এমনকি একটা সময় মায়ানমারের কাছে আমাদের এই দেশ বিক্রি করার জন্য দালালরা এভাবে ঘুরেছে, বেঈমানরা, মুনাফিকরা ঘুরেছে। এই কাহিনীগুলো ধারাবাহিকভাবে বলবো এবং এতে করে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশ নিয়ে আসলে এখন কি হচ্ছে। আপনি যদি আজ থেকে 1000 বছর আগে ধরেন, অর্থাৎ 2026 সন আর 1026 সন কেমন ছিল আমাদের এই দেশটা। আজকের যে গুজরাট, এই যে নরেন্দ্র মোদীর বাড়ি, এখানে একটা বিশাল সাম্রাজ্য গঠিত হয়েছিল দক্ষিণ ভারতে, চোল সাম্রাজ্য। চোল সম্রাট রাজেন্দ্র, তিনি সেই দক্ষিণ ভারত থেকে ছুটে এসেছিলেন আমাদের এই এলাকা দখল করার জন্য। এই প্রথম দক্ষিণ ভারতের কোনো সম্রাট আমাদের এই জায়গায় এলেন, অর্থাৎ এই বাংলা, বিহার, উড়িষ্যাতে এলেন। কেন এসেছিলেন জানেন? এই যে এটাকে বলা হয় আমাদের উপমহাদেশের একমাত্র পানি যুদ্ধ, পানি নিয়ে যুদ্ধ। অর্থাৎ এই যে গঙ্গার যে প্রবাহ, এই প্রবাহটাকে তিনি ফিরিয়ে দিতে চাচ্ছিলেন অন্যদিকে। তো এটাকে যদি গঙ্গার এই প্রবাহটাকে তাকে ফিরিয়ে দিতে হয়, তাহলে এই জায়গাতে রাজনৈতিক শক্তি অর্জন করা দরকার। জন্য সেই 1024 এবং 1025 সনে তিনি এই মাঝামাঝি সময়ের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার এই অঞ্চল অধিকার করেছিলেন চোল সম্রাট রাজেন্দ্র। তো তার আগের ইতিহাস কি? তার আগের ইতিহাস শশাঙ্ক, তার আগের ইতিহাস পাল বংশ, এবং পাল বংশের পতনের পর সেন বংশ। এরপরে বিভিন্ন সময় আমাদের দেশে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পর আমাদের এখানে যে রাজত্বগুলো চলেছে, সুলতানি আমল চলেছে, আমরা পুরো সময়টাই দিল্লির অধীনস্থ ছিলাম। আর তার আগে এখানে সামন্ত রাজারা কাজ করতেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে আজ আমরা যে বাঙালি জাতীয়তা বলি বা বাঙালি জাতীয়তাবাদ বলি বা বাংলাদেশের জাতীয়তাবাদ বলি, এটা কিন্তু গঠিত হয়নি। মানে এটা কোনো জাতিসত্তা আমাদের হাজার বছরের ইতিহাসে গঠিত হয়নি। এখানে একটা গাঙ্গেয় বদ্বীপ, সেই বদ্বীপে যারা এসেছেন তারা সবাই বিভিন্ন এলাকা থেকে উদ্বাস্ত, টিকতে পারেননি। এখানে এসছেন, বন জঙ্গলে বসবাস করেছেন, এবং তাদের রক্তের মধ্যে হীনমন্যতা, অসভ্যতা, চুরি, ডাকাতি, রাহাজানি, এই জিনিসগুলো ছিল। যেভাবে আসছে এখানে, মানে আমাদের এই যে জনগোষ্ঠী, সেখানে আপনাকে দ্রাবিড় সংস্কৃতিতে যেতে হবে। এটাকে আপনাকে বুঝতে হলে দ্রাবিড় সংস্কৃতিতে যেতে হবে। তো সেখান থেকে আসলো, ফলে আমরা কোনো জাতি গঠন করতে পারিনি, এমনকি কোনো গোত্র গঠন করতে পারিনি। ভারতের, পাকিস্তানের বিভিন্ন এলাকাতে বড় বড় বিখ্যাত গোত্র আছে, কিন্তু আমরা কোনো জাতীয় গঠন করতে পারিনি, কোনো গোত্র গঠন করতে পারিনি। ফলে কোনো জাতীয়তাবাদও তৈরি হয়নি। এমনকি ভাষা, আমরা কোনো ভাষাও গঠন করতে পারিনি। আমাদের যে ভাষা, এই বাংলা ভাষা, এটা ধীরে 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 গড়ে উঠেছে। এটা আরাকান রাজসভাতে কবি আলাউলের জমানাতে, সপ্তদশ শতাব্দীতে। এর আগ পর্যন্ত কোনো বাংলাই ছিল না। এই সংস্কৃতির কিছু শব্দ বিভিন্নভাবে, এই যে আমরা বাংলা যে কথা বলি, বাংলাকে নিয়ে আমাদের যে জাতীয়তাবাদ, এটা 1952 সনে তৈরি হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। এর আগে বাংলা কেন্দ্রিক যা কিছু আছে, কোনো জাতীয়তাবাদ তৈরি হয়নি। তো বুঝতে পারছেন আমাদের ভিত্তিটা, মৌল ভিত্তিটা কত দুর্বল। এই যে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়, বাংলা জাতীয়তাবাদ বলা হয়, ইট ওয়াজ নেভার হ্যাপেন্ড বিফোর 1971। মানে 71 সনের আগে এই জাতীয়তাবাদী ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়ে গেল, তখন যারা আমাদের জ্ঞানীগুণী, তখন তারা বললেন যে আমাদের একটা জাতীয়তাবাদ দরকার। ভূখণ্ড তো পেলাম, সেই জাতীয়তাবাদটা কি হবে? বাংলা হবে, বাঙালি জাতীয়তাবাদ হবে। আবার যখন জিয়াউর রহমান সাহেব এলেন, তিনি বললেন যে না, বাংলা জাতীয়তাবাদ তো হলে সেটা
সেই বাংলা বিহার উড়িষ্যা হয়ে যায়, আসামের বাংলা হয়ে যায়, ত্রিপুরার বাংলা হয়ে যায়, তারপরে পশ্চিমবঙ্গের বাংলা হয়, যেটা নিয়ে একটা ঝামেলা হবে। ফলে বাংলাদেশের জাতীয়তাবাদ দুটোরই কিন্তু যুক্তি আছে, কিন্তু এটা কিন্তু খুব তড়ি ঘড়ি করে করা হয়েছিল বিফোর 1971। আমাদের এই জাতীয়তা বোধই জাগ্রত হয়নি। আমাদের শুধু রাজনৈতিক অধিকার চেয়েছে, আমরা স্বায়ত্ত শাসন চেয়েছি, কিন্তু একটা ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্রের ভিত্তিতে একটা জাতীয়তাবাদ, এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে অ্যাংলো স্যাক্সন, যেটা ইংল্যান্ডে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, সেটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে রেড ইন্ডিয়ান জাতীয়তাবাদ, আপনাকে বুঝতে হবে আরব, প্যান আরব জাতীয়তাবাদ, আপনাকে বুঝতে হবে চৈনিক জাতীয়তাবাদ, আপনাকে বুঝতে হবে পার্সিয়ান জাতীয়তাবাদ, অ্যাংলো ইউরোপিয়ান জাতীয়তাবাদ বুঝতে হবে। আদারওয়াইজ আপনি বাংলা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ গড়তে পারবেন না। মহাত্মা গান্ধী যখন এলেন, তখন তিনি প্রথম যেটা করতে পেরেছিলেন সেটা হলো ভারতীয় জাতীয়বাদ, দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। অথচ ভারতবর্ষের ইতিহাসে ভারত যে শব্দটি, এই শব্দটিকে ধারণ করে ইন্ডিয়ান ন্যাশনালিজম বা ভারতীয় জাতীয়তাবাদ, এটা ভারতের 5000 বছরের ইতিহাসে তৈরি করতে পারেনি। যেটা মহাত্মা গান্ধীকে কেন ফাদার অফ দ্য নেশন বলা হয়, তিনি প্রথম এই 5000 বছরের ইতিহাসে ভারতকে একটা ন্যাশনালিজমে দাঁড় করিয়েছেন। তার প্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, স্বাধীনতা লাভ হয়েছে, স্বাধীনতার আন্দোলন হয়েছে, হোয়াট এভার মেবি, হি ইজ দ্য ফাদার অফ নেশন। কিন্তু রামকে কিংবা ভারতকে ভারতের ফাদার অফ দ্য নেশন বলা হয় না, কিংবা পঞ্চপাণ্ডবকে ভারতের জাতির পিতা বলা হয় না। ভারতের অন্য কেউ এই ন্যাশনালিজমটা জাগ্রত করতে পারেনি। তো সেই ন্যাশনালিজম যে জাগ্রত করে, সেই আসলে জাতির পিতা হয়। সম্রাট আকবরকে ভারতের জাতির পিতা বলা হয় না, হি দ্য ফাইনেস্ট এভার, যাকে বলা হয় আমরা ওয়ার্ল্ড এভার হ্যাজ সিন। এরকম পৃথিবীতে মানে খুব অল্প কয়েকজন সম্রাট যাদের মধ্যে আছেন, তিনি সম্রাট আকবর। বা শিবাজির কথা নিয়ে ভারত এখন খুব বলছে, কিন্তু শিবাজিকে কি আপনি বলেন তো, নরেন্দ্র মোদীকে বলেন তো শিবাজিকে জাতির পিতা বানান, সমস্ত ভারত বিভক্ত হয়ে পড়বে। এর কারণ হলো সে ভারতীয় জাতীয়তাবাদকে করেন, সে হিন্দুয়ানা করেছে, একটা ধর্মকে সে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে। তদ্রূপ বাঙালিকে যদি আপনি খুঁজতে যান, তাহলে এই বাঙালি জাতীয়তাবাদ কে তৈরি করেছিল? এটা এই দুজন লোককে, আপনি বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান, এই দুজনকে, তারা এই জাতীয়তাবাদটাকে তারা সামনে নিয়ে এসেছিল। অথচ আপনি আবুল হাশিম, তাদের চেয়ে অনেক জ্ঞানী আবুল হাশিম ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন, বাংলাদেশে আরো শেরে বাংলা একটা ফজলুল হক ছিলেন, কিন্তু তারা কেউ বাঙালি জাতীয়তাবাদটাকে বা বাংলাদেশের জাতীয়তাবাদটাকে ধারণ করতে পারেনি, ফলে জাতি গঠন হয়নি। আবার এই যে 1757 সালে পলাশীর যে প্রান্তর, যা কিছু হলো, তখনও বাঙালি জাতি ছিল না, বাঙালি জাতীয়তাবাদ ছিল না, বাংলা বিহার উড়িষ্যা এটা রাষ্ট্রসত্তা ছিল। তো যেটা বলছিলাম, সেই যে আগের আমল থেকে যেটা হলো যে আপনি আর আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারিনি, আমরা একটা জাতি গঠন করতে পারিনি, আমরা একটা ভাষা গঠন করতে পারিনি। আমাদের এই ভাষার ভিত্তিতে 52 সন থেকে খুব অল্প সময় গঠিত হয়ে আসছে। ফলে কি হলো, আমাদের যে মির্জাফরদের ইতিহাস, এই দেশ বিক্রি করার ইতিহাস, সত্যি করতে বাঙালিদের মধ্যে যারা বাঙালি, এটা আপনাকে ধরতে হবে 1971 থেকে, মুক্তিযুদ্ধ থেকে। এই মুক্তিযুদ্ধের আগের যত মির্জাফর, যত রাজা বাদশাহ, সব বিদেশি, যত নাগরিক সব বিদেশি। এই ভূখণ্ডে সান অফ দ্য সয়েল আপনি কোথাও খুঁজে পাবেন না, এখানে খুঁজে পাবেন না। এই সান অফ দ্য সয়েল আসছে গুজরাট থেকে, সান অফ দ্য সয়েল আসছে আফগানিস্তান থেকে, আসছে মুর্শিদাবাদ থেকে, আসছে আপনার সেই ইসলামাবাদ থেকে, আসছে তুরস্ক থেকে। পৃথিবীর এমন কোনো জায়গায় নেই এই শঙ্কর জাতির বীর্য আসেনি, এমন কোনো জায়গা নেই, এমন কোনো মানে যাকে বলে জরায়ু নেই পৃথিবীর, যে জরায়ু থেকে বাঙালির উদ্ভব হয়নি। পৃথিবীর সব নারীরা এখানে এসেছে, পৃথিবীর সব পুরুষ এখানে বীর্য দিয়েছে। তো এরকম একটা জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠী যখন একটা ফরমেশনের রাষ্ট্রে আসলো, প্রথম রাষ্ট্র
বঙ্গবন্ধুর নেতৃত্বে হলো। এই জন্য হি ইজ দ্য ফাদার অব দ্য নেশন। তিনি একটা জাতীয়তাবাদের স্রষ্টা, তিনি একটা জাতির স্রষ্টা, তিনি একটা রাষ্ট্রের স্রষ্টা। তিনটা জিনিস কিন্তু একজনের ভাগ্যে ঘটে না। মানে আপনি একটা রাষ্ট্র তিনি উদ্যোগ নিলেন, তারই নেতৃত্বে একটা রাষ্ট্র হলো, তার নেতৃত্বে একটা জাতীয়তাবাদ হলো। তিনি একটা ভাষার ভিত্তিতে, একক একটা ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্রসত্তার জন্ম দিলেন। এটা একটা অসাধারণ ইউনিক, আপনি এটা কাউকে পাবেন না, তার সমপর্যায়ের কাউকে পাবেন না। তো এগুলো বাদ দিয়ে আমি যেটা বলছি যে সেই ৭১-এ যখন যুদ্ধ হলো, একটা গ্রুপ এই দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চাইলো। তা আগেও তারা বিক্রি করতে চাইলো, কিন্তু ৭১-এ যখন যুদ্ধের সময়, তখন এই যুদ্ধের সময় যখন আমরা ঘুরছি ফিরছি, ওই সময়টাতে যারা এই দেশকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চেয়েছে, সেটা রাজাকার, আলবদর, আশামস কিংবা খন্দকার মুশতাক এন্ড গং, যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে লুকিয়েছিলেন, তাদের মতো পাপিষ্ট পাষণ্ড এই পৃথিবীর কোনো ইতিহাসে পাবেন না। আচ্ছা, এরপরে যে গ্রুপটি স্বাধীনতার পরে দিল্লির কাছে আমাদের স্বাধীনতা বিক্রি করতে চেয়েছিল, আওয়ামী লীগের যে অংশটি বিক্রি করতে চেয়েছিল, তারাও এই মির্জাফরের স্রষ্টা, ফাদার অব দ্য মির্জাফর বাংলাদেশে। এরপরে জিয়াউর রহমানের জমানা এলো, ওই সময়টাতে একটা অংশ দেশটাকে আবার পাকিস্তানের হাতে তুলে দেবে, আবার ভারতের কাছে তুলে দেবে। কেন ভারতীয় বাহিনী আসে না, কেন পাকিস্তান এখানে থাকতে পারবে না, এগুলো নিয়ে একটা বিভেদ হলো। ফলে জাতি গঠনার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই জাতি আর গঠন হলো না, ভাষাটাও আর গঠন হলো না, জাতীয়তাবাদও গঠন হলো না, এবং টিল নাও এখন পর্যন্ত সেইভাবেই চলছে। আমরা এখনো মনে করছি যে আমাদের আরবি শেখা দরকার, উর্দু শেখা দরকার, তারপর আমাদের ইংরেজি শেখা দরকার, ফ্রেঞ্চ শেখা দরকার, স্প্যানিশ শেখা দরকার, হিন্দি শেখা দরকার, কিন্তু বাংলাটা যে খুব ভালো করে শেখা দরকার, এটা আমাদের কেউ বলছে না। আমাদের রাজনীতিবিদদেরকে আপনি যদি নির্ভুলভাবে ২ লাইন বাংলা লিখতে বলেন, বলতে বলেন, বাংলা ব্যাকরণ বলতে বলেন, তাদের রক্তবমি হয়ে যাবে। তাদের পেটের মধ্যে যদি সে ১ মাসের কোষ্ঠকাঠিন্য থাকে, তাদেরকে যদি বলা হয় যে আপনি এই তৎসম এবং তদ্ভব এই শব্দগুলো ২০ থেকে ২৫টি শব্দ লিখতে হবে এবং ১০ থেকে ১২টি বাক্য তৈরি করতে হবে, ভয়ে এবং আতঙ্ক, আদারওয়াইজ আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, আপনাকে গিলোটিনে মেরে ফেলা হবে, এবং এটি লাইভ প্রচার করা হবে যে আপনি বাংলাদেশে রাজনীতি করেন, আপনি বাংলা ভাষা জানেন না। আপনি গিয়ে দেখবেন ভয়ে এবং আতঙ্কে তাদের পেটের মধ্যে ১ মাসের যে কোষ্ঠ জমা হয়ে আছে, সে ১ মাসের কোষ্ঠ মুহূর্তের মধ্যে সেটা ডায়রিয়া হয়ে যাবে। এই হলো বাংলা ভাষা। ইতিহাস বলতে বলেন, তারা সবকিছু তাদের মুখ দিয়ে বের হবে, কিন্তু ইতিহাস বের হবে না। ইতিহাস ছাড়া তো রাজনীতি হয় না। বুঝতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাস না জানার কারণে কি হচ্ছে, মানুষ ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান হারিয়ে ফেলে। মানুষ ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ হওয়ার জন্য পাগল হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই। জেলখানাতে মানে অনেক ঘটনা ঘটে। আমাকে একদিন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, তিনি বলছিলেন এই কাহিনী। তো আমি যে রুমে ছিলাম, সেই রুমটিতে একসময় সালমান এফ রহমান সাহেব ছিলেন, তারপর প্রয়াত নাসিম সাহেবও ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যে রুমটাতে ছিলেন কাশিমপুর কারাগারে, আমি ঠিক সেই রুমটাতে ছিলাম। তো সালমান এফ রহমান সাহেব সম্পর্কে গিয়াসউদ্দিন আল মামুনের যে বক্তব্য, তিনি বললেন যে তিনি জেলখানায় ঢুকে 1/11-এর সময় ভীষণ রকম অনুতপ্ত ছিলেন, এবং তিনি সারাক্ষণ কান্নাকাটি করতেন, নামাজ পড়তেন আর তওবা করতেন, এবং বলতেন যে তিনি যদি বের হতে পারেন আর বের হয়ে তিনি আর এই কাজ করবেন না। কিন্তু যখন তিনি বের হলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তার অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে তিনি
অপকর্ম শুরু করলেন। আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা অস্বীকার করলেন। তা এই যে দেখেন, মানুষ যখন ক্ষমতা পায় তখন সে জগৎ শেঠ হতে চায়, খুব দ্রুত সে টাকা উপার্জন করতে চায় ক্ষমতাকে ব্যবহার করে। আর এখান থেকে তার মির্জাফরি শুরু হয়। শেখ হাসিনার যে পতন, সেই পতনের মধ্যে দেখেন একটা গ্রুপ তাকে দিল্লির দিকে নিয়ে যেত, আর একটা গ্রুপ তাকে আমেরিকার দিকে আর পাকিস্তানের দিকে নিয়ে যেত। এই সালমান এফ রহমান গ্রুপ, তারা এই আমেরিকা এবং পাকিস্তানের এই গ্রুপের মধ্যে ছিল। সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলো মুহূর্তের মধ্যে শেখ হাসিনার এই মুহূর্তের যে গোপনীয় কথাবার্তা, এই যারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট সরকারের মধ্যে ছিল, তারা ইসলামাবাদে পৌঁছে দিত, আইএসআইকে পৌঁছে দিত এবং আমেরিকাকে পৌঁছে দিত। এমনকি এই যে হেলিকপ্টারের শেষ মুহূর্তের ঘটনাও কিন্তু তারা জানত। সবচেয়ে মূল ব্যাপারটা হলো যে আপনি দেখেন শেখ রেহানার আর সালমান এফ রহমানের একটা ঘটনা। যদি পাকিস্তানি শেষ মুহূর্তে অর্থাৎ 6 ঘন্টা আগে তারা যদি শেখ হাসিনাকে পিক আপ না করত, এই যে তাকে যেখান থেকে নেওয়া হবে, এই ঘটনাটা মার্কিন ডিপ স্টেটের যারা লোকজন শেখ হাসিনার মধ্যে ছিল, যারা গণভবনের নিরাপত্তা দায়িত্বে ছিল, যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, তাদেরকে ভারতীয় জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। ডাক্তার ইনুস বা অন্য যারা আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, শেখ হাসিনার আশেপাশে ছিল। এবং সেটার প্রমাণ হলো যখন শেখ হাসিনা চলে গেছে, উড়ে গেছে, এই ডিপ স্টেটের এজেন্টদের অনেক কথা, অনেক বক্তব্য এখন ফাঁস হয়ে গেছে। দে ওয়ার সারপ্রাইজ, কিভাবে গেল? দে ওয়ার সারপ্রাইজ যে তাই নাকি ওখান থেকে হেলিকপ্টারে যাওয়া হবে, মানে দে ওয়ার সারপ্রাইজ। কারা কারা সারপ্রাইজ হয়েছে, কারা কারা এই ঘটনা জানছে, আপনি একটু জানলেই বুঝতে পারবেন। ওই দেশটিকে শেষ মুহূর্তে আগস্ট মাসের 5 তারিখে আমেরিকার কাছে বিক্রি করার জন্য কারা কারা ডালা হাতে ঘুরেছিল, কারা কারা সেই কাজগুলো করেছিল, এরাই মানে পলাশির যে প্রান্তরের যে মির্জাফর, সেই মির্জাফর বংশধর, সেই মির্জাফরের কপি। এবং আগামীতে এই যে এখন যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, এই রাষ্ট্র ক্ষমতার আগে ইউনূসের যে পতন হয়েছে, এই ইউনূসের পতন হয়েছে তার দলের মধ্যে থাকা মির্জাফর, তার কাছে কাছে থাকা কিচেন ক্যাবিনেটে থাকা মির্জাফর। আবার এখন বর্তমানে যে তারেক রহমান সাহেব আছেন, তাকেও জানতে হবে যে কি করে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে, কি করে জিয়াউর রহমানের ক্যাবিনেটে থেকে, এরশাদের ক্যাবিনেটে থেকে, কিচেন ক্যাবিনেটে থেকে একেবারে তাদেরকে জেলখানায় ঢোকানো, তাদেরকে মৃত্যুর আজরাইলের হাতে তুলে দেওয়া, ওই পুরো আয়োজন করে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। একইভাবে বর্তমান যারা আছেন তাদের মধ্য থেকে যদি তারেক রহমান সাহেব মির্জাফর চিনতে না পারেন, তাহলে অতীতের মতো তাকেও নির্মম পরিণতি ভোগ করতে হবে। আর অ্যাটলিস্ট যদি তার দেশি বিদেশি বন্ধু থাকে, শেষ মুহূর্তে 6 ঘন্টা আগে হইলেও তাকে উদ্ধার করতে পারবে। হিস্ট্রি রিপিট।